বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম জেলার গোয়েন্দা পুলিশের বা ডিবির চলমান ধারাবাহিক অভিযানে চট্টগ্রাম তথা এই অঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতো বা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আমাদের আজকে প্রেস ব্রিফিং এ আমরা উপস্থিত হয়েছি। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমাল এর নিরাপত্তা বিধান সহ অপরাধী এবং যত সন্ত্রাসী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ জনাব আলী হোসেন ফকির স্যার, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী স্যারের নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কিন্তু এই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এই এলাকায় যে সন্ত্রাসীদের তৎপরতা এবং এর ফলশ্রুতিতে গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে। লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার, যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজার নামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। আমি আসবে এরপরে আসবে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিক বা স্বত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক তথ্য প্রযুক্তির বিশ্লেষণ আছে। এটা করতে গিয়ে আমরা তখন যে বিষয়গুলো আমরা পাই, যেটা হয়তো আপনারা একটু জানতে চাচ্ছেন, যে এই যে ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক কাহিনী আছে। জাস্ট ছোট করে 1 মিনিট আমি একটু বলি যে তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজসাধ্য বা একদিনের বিষয় বা 2 দিনের বিষয় না, এটা আমার দীর্ঘদিনের বিষয়। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে,
তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার যে সাজ্জাদ, বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমে তারা কিন্তু সে কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই সে এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে এসপি স্যারের সহযোগিতায় আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমার পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা একটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই না। পরে নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরে এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3 জন মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3 জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। তো এই ওখান থেকে ধরার পরে আমরা কিন্তু না চেনা, এটা শেষে আমি বলতেছি। এরপরে আমরা ধরার পরে ওখান থেকে আমরা নিয়ে আসি, যদিও একটু আমাদেরও হয়তো বা ব্যাড লাগেই বলা যায় যে ওখান থেকে যখন ধরার পরে এই বিষয়গুলো হয়তো বা যে কোনো কারণেই হোক এটা বাইরে একটু প্রচার হয়ে যায়। তো যেহেতু অনেকগুলো সংস্থা অনেকগুলো বিষয় জড়িত ছিল, সাংবাদিকেরাও তৎপর আছে, তো এই বিষয়গুলো প্রচার হওয়ার পরে আমাদের যে এই যে অপারেশনের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু তারপরে আমাদের আরেকটা টিম যেটা নোয়াখালীতে অবস্থান করতেছিল, এই টিমটা যখন চারিদিকে ওই যে আপনার টিভির স্ক্রলে আসতেছিল যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার, তখনই কিন্তু আমরা আসলে কুল না পেয়ে দ্রুত কিন্তু ওই যে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা আরেকটা অভিযান পরিচালনা করি। তো সেখানে আপনারা জানেন যে এই যে রাউজান বা ফটিকছড়ি ওই এলাকার যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দুজক দেখে ফেলছে। তো দুজক দেখে ফেলছে এই সন্ত্রাসী যারা আছে। আমার যে মেসেজটা যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসব। কোনো সন্ত্রাসী বা কোনো অপরাধী এই রাষ্ট্র বা সরকারের ক্ষমতার ঊর্ধ্বে না। তারা রাষ্ট্র বা সরকারের ক্ষমতার অবশ্যই একেবারে নিয়ন্ত্রণে। তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর যে সন্ত্রাসের ব্যাপারে যে জিরো টলারেন্স, ওইটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই। এবং এটা যেই হোক, এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এটা অনেকাংশেই আপনারা দেখেছেন যে এটা আমরা ভেঙে ফেলেছি, তবে এখনো পর্যন্ত তারা আছে। এটা পরবর্তীতে তাদের যারা আছে এখানে এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে, তাদের ব্যাপারে আমাদের একই নীতি এবং এটা কিন্তু এটা চলতে থাকবে এবং নিরলসভাবে আমরা এটা লেগে আছি এবং কাজ করে যাব। আচ্ছা, আমি আমার কথার মধ্যে একটা কথা বলেছি, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কাজ যেভাবে গোপনীয়তার সাথে করা উচিত ছিল বা করার কথা ছিল, সেই কাজটা আমাদের এই বিভিন্ন কারণে, যেটা আমাদের হাতে অনেক সময় ছিল না, এটা দেখা গেল যে এটা চট্টগ্রাম থেকে যশোর পর্যন্ত চলে গেছে। তো এইটা ফাঁস হওয়ার কারণে বা এটা বেশি প্রচার হওয়ার কারণে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো, ওইটা আমাদের মতো করে যেটা আমাদের প্ল্যান অনুযায়ী করা, আমাদের পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা প্ল্যান অনুযায়ী কাজ করি, এটা হুটহাট করে কোনো কিছু হয় না। তো সেইটার কারণে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তারপরও এই যে যারা আমাদের কাছে ধরা পড়েছে, তাদের তো অনেক নেটওয়ার্ক আছে, অনেক সহযোগী আছে। এখন যার কাছেই আমরা যাচ্ছি বা যেখানেই অভিযান দিয়েছি, সেখানে দেখা গেলো সে আগে আসলে জেনে গেছে। এটা তো আসলে ওই যে একেবারে রাষ্ট্রীয়ভাবে জানা বলা যায়, যে প্রচার হয়েছে টেলিভিশনে বা বিভিন্ন চ্যানেলে, তো এটা জেনে যাওয়ার কারণে তার নিজস্ব দুই একটা যে বিষয় ছিল, ওই দুই একটা বিষয় যেখানে সে নিজে হয়তো রেখে এসেছিল, এখন এটা দেখা গেলো যে আরো 1 মাস আগে রেখে আসছে। এই বিষয়গুলো এগুলোর হচ্ছে জং ধরে অনেক কিছু হয়, এটা স্বাভাবিক, এটা লোহার জিনিস। তো ওইটা ওইভাবেই আমরা উদ্ধার করেছি। তাও তার এলাকা, যেটা ফটিকছড়ি এলাকা, কাঞ্চননগর, এই কাঞ্চননগরে একটা গ্রামে একটা বাড়িতে সে রেখে দিয়েছিল, তো সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তো আমার মেসেজটা এটাই যে সন্ত্রাসী বা অপরাধী তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই, তার কোনো অন্য কোনো পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী। তো তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা করণীয় আমরা তা করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ। আসলে ওইভাবে আমরা হিসাব করবো, এটা তো ওই যে এগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে। আমরা তাকে ধরেছি, এখন রিমান্ডে বিজ্ঞ কোর্টে উপস্থাপন করব, কোর্ট থেকে রিমান্ডে দিয়ে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরো বিশদভাবে এটা আমরা জানতে পারবো বা আমরা অনুসন্ধান করব। বাংলাদেশেই ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি, এগুলো আসলে মিসগাইড করার জন্য। কিন্তু সর্বশেষ যে সে যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন থেকে কাজ করছে, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনোভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওইখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। তো এই হচ্ছে অবস্থা। তাকে তো ধরাই হয়েছে। আমরা মনে করেছিলাম আজকে আপনি নতুন কিছু বলবেন, আমাদের একটু বলেন যে এটা তো মানে ভিন্ন কিছু বলে, সে তো তাকে প্রাথমিক জিজ্ঞেস করছে আপনি কি বলেছে, সে কতজন লোকের কাছে সে টাকা আদায় করেছে, আর যারাই সব টাকা আদায় করে তাদের সাথে বিভিন্ন চিত্র রেখে মডেলদের সম্পর্কে থাকে রাজনৈতিক কোনো জড়িত আছে আমরা 2024-এর আগে ডিএসজি স্যার নতুন আসছেন, গতকালকে তার যে ইয়েটা ছিল, প্রেস ব্রিফিংটা স্যারের যেটা মত বিনিময় যেটা ছিল, এটা একেবারে নিয়মিত একটা স্যারের যে আসার পরে যে এটা কাস্টমারই বলা যায়, যে ওইখানে কিন্তু অন্য কিছু এইটার ব্যাপারে কোনো প্রেস ব্রিফিং ছিল না বা কোনো কিছু ছিল না। আর এইখানে যেটা আমার ক্লিয়ার করার কথা ছিল যে
আমরা কাকে ধরেছি, কাদের কাদের ধরেছি, এবং তার যে ইনিশিয়ালি আমরা যেটা যতটুকু পেয়েছি এবং কিভাবে কাজ করেছি এইটুকু বললাম। আমরা তাদেরকে নিয়ে আসা, এটা আমরা যেটুকু সময় পাওয়ার কথা ছিল সেই সময় কিন্তু আমরা পাই নাই। না পাওয়ার কারণে এটা হয়তো বা এইটা আমরা আরো 2-1 দিন বাড়ানো অভিযান করে আমরা 2-1 দিন পরে এই প্রেস ব্রিফিংটা করলে আরো ভালো হতো, কিন্তু সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। কি কারণে? এটা চারিদিকে এটা আসলে প্রচারটা বেশি হয়ে গেছে। তো এই জন্য আমাদের রিমান্ডে নিয়ে আসার পরে বিশদভাবে আমাদের আলোচনা। আচ্ছা, আমি বলি যে এটা বিদেশে অবস্থান করতেছে, এদের যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন, এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানে। তো রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনো পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি, আর বেশি বিশদ আকারে বলার আসলে সুযোগ নেই। আমরা এটা কাজ করে যখন আমরা সফল হব তখন আপনাদের সামনে আবারও হাজির করব, তখন আপনাদেরকে বলবো। আমার কথা হচ্ছে সক্রিয় যেই হোক, সে দেখার বিষয় হচ্ছে সে অপরাধী বা সন্ত্রাসী বা চাঁদাবাজি, এদের বিরুদ্ধে অভিযান চলবে। সে ওই আমরা কার মধ্যে কার গ্রুপিং আছে, কে কার প্রতিদ্বন্দ্বী, এটা আমার দেখার দরকার না। আমার দরকার একটাই, সেটা হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী, এটা আমরা দেখবো। আর 2 নম্বর হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছিলেন, আচ্ছা এটা একটু বলা নেই। আচ্ছা, এই 24-এর আমি বিশেষ করে আমার টিম কাজ করছি, আমরা প্রায় আমি এখানে এসেছি প্রায় 3 মাস হলো। আসার পরে 2টা জিনিস নিয়ে আমাকে বেশি ফেস করতে হয়েছে। একটা হচ্ছে জঙ্গল সলিমপুর, আর 2 নম্বরে যেটা সবচেয়ে বেশি আমাকে ফেস করতে হয়েছে সেটা হচ্ছে রাউজান। যে রাউজান নিয়ে রাউজান করতে করতে আমার মাথার ভিতরে রাউজান ছাড়া কিছু নাই। তো তখন থেকে কিন্তু আমার একটা ছিল, যে প্ল্যান ছিল। তখন আমরা প্রথম সাক্ষাতেও আপনাদের বলেছিলাম যে রাউজান কেন্দ্রিক আমার একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করব। এক ভাই বলেছেন যে 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পরে এই যে যারা খুব আলোচিত শীর্ষ সন্ত্রাসী বা খুব যাদের নিয়ে কথাবার্তা হয়, তাদের উত্থান ঘটেছে। কিন্তু এটা আমার কাছে যে পলিটিক্যাল কোনো শেল্টারে কোনো কিছু হয়েছে বলে আমার কাছে এখনো পর্যন্ত আমরা ওইরকম কোনো লিড কোনো কিছু পাই নাই। এবং তারা হয়তো একটা সুযোগ নিয়েছে, এই যে মাঝখানে যে ভ্যাকুয়াম ছিল, এই ভ্যাকুয়ামের একটা সুযোগ নিয়েছে, এটা হতে পারে। এই আচ্ছা, ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের যে সিডিএমএস, সেটাতে 13টি মামলা আছে। 13টি মামলা, এর মধ্যে মনে হয় 7টি আছে খুনের মামলা, আর বাদ বাকি চাঁদাবাজি বা সন্ত্রাসীর মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওইখানে 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। আমরা আজকে কোর্টে পাঠাবো, আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করে পাঠাবো। এরপরে বিজ্ঞ কোর্ট যেটা ভালো মনে করে। আচ্ছা, ছদ্মবেশ ধারণ করেছিল, নাম বলেছে, আসলে যশোরে যখন ধরা হলো, তাদের তো আমরা ওইভাবে চিনি না বা চিনতাম না। তাদের একটাই ছিল, আমাদের কিছু অন্যান্য এভিডেন্স আমাদের কাছে ছিল, যে এভিডেন্সের মাধ্যমে আমরা তাদেরকে চিনব। এবং ওইটাতে কিন্তু দেখেছেন যে ডেভিড ইমন, সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলোতে অনেক বিরাট বড় বড় মুখ ছিল।
মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে, আর ভারতে যেহেতু সে পালায়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে, এটার জন্য সে কিন্তু এটা ক্লিন শেপ করে তারপরে গিয়েছে। তো তার কথা শুনেই তো আসলে প্রথমেই আমরা বুঝতে পেরেছি যে সে বলতেছে আমার বাড়ি ঢাকাতে, কিন্তু কথা তো একবারে ওই যে আপনাদের চাটগার। তো তো এরপরে তো তখন আমরা বাদবাকি জিনিসগুলো তো আমরা বুঝতে পেরেছি যে সে আসলে কি। তো তার সহযোগী যারা ছিল তাদের তো আমাদের স্টাডি করা ছিল বহুত আগে, এটা একদিনের ঘটনা না। আমি আর একবার বলি, এই বিষয়টা হুটহাট করে কোনো বিষয় না, এটা হচ্ছে দীর্ঘদিন থেকে এটার একটা ধারাবাহিক এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত একটা জিনিস, অর্জিত একটা অপারেশন। এটা মনে করেন না যে এটা হঠাৎ করে গেছে ওখানে চেকপোস্টে পড়ছে ওইখানে আমরা ধরে ফেলছি, বিষয়টা এরকম না। ভাইয়া কোন মামলায় তাকে রিমান্ড চাওয়া হবে? কোন মামলায় রিমান্ড চাওয়া হবে? এখন তো অস্ত্র মামলা হচ্ছে, এই অস্ত্র মামলায় আপাতত আস্তে আস্তে তার অন্যান্য যত মামলা আছে সব মামলায় যাবে ভাইয়া এবং জামিন আস্তে আস্তে কবে পাবে?